নমস্কার, রায় বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত। আমাদের সঙ্গে ফের আরো একবার অরুণাভদা আপনাকে রায় বাহাদুরে স্বাগত। অরুণাভদা, আজকে আমরা মূলত যে বিষয় নিয়ে আলোচনা করব, রিসেন্ট সাউথ ক্যালকাটা ল কলেজে যে ধর্ষণ কাণ্ড ঘটেছে, আরজি করের পর আবার একটা বাংলা জুড়ে বেশ এই ঘটনা ঘিরে তোলপাড় হয়েছে, তোলপাড় হওয়ারই কথা। তার পাশাপাশি দুর্নীতির একাধিক প্রসঙ্গ তো আছেই, সেটা শুধুমাত্র শিক্ষাক্ষেত্রে দুর্নীতি বা গরু পাচার, কয়লা পাচার, এই সমস্ত বিষয়, এর পাশাপাশি হাইকোর্টের দুর্নীতি, যেটা নিয়ে আমরা ধারাবাহিকভাবে ধাপে ধাপে আপনার সঙ্গে আলোচনা করছি, যে হাইকোর্টে কি ভয়ানক দুর্নীতি চলছে এবং কি সুচারুভাবে সেই দুর্নীতি চলছে, যাকে আপনি সরাসরি দুর্নীতি হিসেবে দাগিয়েও দিতে পারবেন না। তো এই সবকটা বিষয় নিয়ে আলোচনা করব, কিন্তু প্রথমে এই কসবা কাণ্ড, ল কলেজের যে ধর্ষণ কাণ্ড, সেটা নিয়ে আসবো। অর্থাৎ যে ধর্ষণ কাণ্ডে প্রধান অভিযুক্ত মনোজিৎ মণ্ডল, অনেকেই বলছেন, বিরোধীরা তো বটেই, পাশাপাশি সাধারণ মানুষও এটা বলছে। সাধারণ মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ দেখতে পাচ্ছি আমি, বিশেষ করে পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ি থেকে টাকা উদ্ধার, তারপর বিশেষ করে আরজি করের অভয়ার ধর্ষণ এবং মৃত্যু, এবং শিক্ষা দুর্নীতি, ছাত্রছাত্রীদের বসে থাকা 26,000 প্যানেল বাতিল, এবং ফাইনালি ল কলেজের এই ঘটনা, মানুষের মধ্যে ভীষণ ক্ষোভ দেখতে পাচ্ছি। এবং অনেকেই বলছেন যে তৃণমূলের রাজত্বে পশ্চিমবঙ্গ ধর্ষকদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। কি বলবেন? না, প্রথমত তোমার আমার মতো লোক কজন আছে যারা ডিসকাস করি? 10 কোটি লোক পশ্চিমবঙ্গে, 7 কোটি জানে না কি হচ্ছে, 8 কোটি কি 9 কোটিও বলবো জানে না। সুতরাং এটা নিয়ে আলোচনা তো নিশ্চয়ই হবে, তারা ওয়াকিবহাল লোক, তারা তো করবি। তবে আগে থেকে কি ধর্ষণ হবে এটা পুলিশের পক্ষে বলা সম্ভব হয় না। ধর্ষণ হওয়ার পর, রিপোর্ট হওয়ার পরই ধরা পড়ে, আদারওয়াইজ নট। এই বলছি। অরুণাভদা, একটা প্রশ্ন, আপনি যেটা বললেন যে আগে থেকে পুলিশ তো আর নিরাপত্তা দিতে পারে না, ঠিকই বলেছেন। এবার প্রশ্নটা হলো, তাহলে এই যে আরজি করের পর আমরা গোটা কলকাতা শহর জুড়ে প্রচুর মানুষের আন্দোলন দেখলাম, সক্রিয় মুভমেন্ট দেখলাম, অন্তত পক্ষে একদিনের জন্য তো বটেই, সমাজে কিছু কি নাড়া পড়লো? কিছু তো বদলালো না। কারণ আমরা দেখতে পেলাম আরজি কর আন্দোলনে যারা পার্টিসিপেট করছে, মিছিলে হাঁটছে, তাদের মধ্য থেকে পরিচয় একটা পেয়ার, তার বিরুদ্ধেই ধর্ষণের অভিযোগ এইরকমও উঠলো। তাহলে এই ধর্ষণ মুক্ত সমাজ, এটা কি একটা ইউটোপিয়ান থিঙ্কিং? আমরা যদি প্রাণীদের দিকেও তাকাই, তাহলে সেখানেও দেখব যে উইদাউট কনসেন্ট সেক্সুয়াল রিলেশন কিছু কিছু প্রাণীর মধ্যেও রয়েছে, তাদের প্র্যাকটিসের মধ্যেও রয়েছে। কিন্তু এই জায়গা থেকে আমাদের সোসাইটি হিসেবে একটুখানি এগোনো, সিভিলাইজেশন মানে তো এটাই যে আমরা একটু একটু করে রোজ এগোবো। তাহলে এত আন্দোলন, প্রতিবাদ, এতে কি কোনো আদৌ লাভ হচ্ছে না? অনেকে এই প্রশ্ন তুলছেন যে যদি আরো কঠোর সাজা হতো, যদি প্রপারলি ইনভেস্টিগেশন, যারা বলছেন যে প্রপার ইনভেস্টিগেশন আরজি করের কেসে হয়নি, যারা বলছেন আরজি করের কেসে একজন অভিযুক্ত ছিলেন না, তাদের অনেকেরই এইরকম মত যে আরজি করের কেসে যদি সরকার আরো তৎপর হতো, আরো দ্রুত সমস্ত কিছু ঘটতো, সাজা পেত, সাজা প্রক্রিয়া লেন্দি না হতো, প্রসেস আরো দ্রুততার সঙ্গে হতো, তাহলে হয়তো খানিকটা যারা এই জাতীয় ঘটনা ঘটাচ্ছে এরপরও তাদের মধ্যে, তাদের মনে খানিকটা হলেও ভয় সঞ্চার হতো, এবং তারা এইরকম ঘটনা ঘটাতে দ্বিতীয়বার ভাবতো। কিন্তু যেহেতু ল অ্যান্ড অর্ডার সিস্টেমে গাফিলতি থেকে যাচ্ছে, সেই জন্য এইরকম ঘটনা ফ্রিকোয়েন্সি, মানে পরপর পরপর আমরা ঘটতে দেখছি। কি বলবেন? দেখো, সেক্সুয়াল ইম্পালস যখন হয় সেটা তো পুলিশ আগে থেকে জানে না, হবার পর জানে। রেপ হবার আগে কিন্তু কেউ বুঝতে পারে না কে রেপ হবে, রেপ হওয়ার পর ধরা পড়ে, তো সেইখান থেকেই পুলিশ অ্যাকশনটা শুরু হয়। তো আমাদের 10 কোটি লোক, আমাদের যেহেতু সচেতনতা ভয়ানক বেশি,
তাই জন্য এটা উঠে আসে। অনেক স্টেটে আছে যেগুলো এগুলো রিপোর্টেডই হয় না, রিপোর্টই হয় না, কেউ জানেই না। পয়সা আছে, আমি পয়সা দিলাম, জোর করে তুলে এলাম, ধর্ষণ করলাম, ছেড়ে দিলাম। ওটাকে আবার ধর্ষণও বলে না, যৌনক্রিয়া, পয়সা দিয়েছে। সুতরাং এ তো কিছু করার নেই। বললাম তো 10 কোটি লোকের ওপর যতক্ষণ সে ধর্ষণ না করছে একজন, ততক্ষণ পুলিশের আওতায় আসারও সম্ভাবনা নেই। জানবে কি করে পুলিশকে ধর্ষণ করবে? এই জায়গাটা আছে, তবে শাস্তিটা বেশি হওয়া উচিত, সেটা এখনো আছে। কিন্তু যা ব্যাপার হচ্ছে, যখন মানে তদন্ত হয়, তখন পুলিশের তদন্তটা ওই গতিতে এগোয় না। অনেক সময় তাড়াতাড়ি হলে, ঝটাঝট শাস্তি হলে এই ব্যাপারটা থাকবে না। তবে এটা বললাম তো, এটা একটা ইম্পালস ধর্ষণের, ভয়ে লোকে দর্শন করে না, সুযোগ পেলে করে দেবে। যার যত পড়াশোনা কম, জানাজানি কম, তারা করে দেবে। অনেকে আর সবাই না। এখানে একটা অভিযোগ উঠছে অরুণাবদা, যে প্রধান অভিযুক্ত মনোজিৎ মিশ্র, সে তৃণমূল ছাত্র পরিষদের একজন সক্রিয় কর্মী। এবং আরো একটা অভিযোগ যে এই মনোজিৎ মিশ্র সে পাস আউট, কিন্তু পাস আউট হয়ে যাওয়ার পরও সে রেগুলার কলেজে থাকতো। ইভেন রিসেন্ট সে একটা কলেজ, এই কলেজে অর্থাৎ সাউথ ক্যালকাটা ল কলেজে সে একজন লয়ার হওয়া সত্ত্বেও, এটাও খুব ইম্পর্টেন্ট অরুণাবদা, সাউথ ক্যালকাটা ল কলেজ থেকে বেরিয়েছে, সে একজন লয়ার, প্র্যাকটিসিং লয়ার, সে প্র্যাকটিস করে। তার পাশাপাশি সে আবার পার ডে 100 টাকা, যেটা শোনা যাচ্ছে পার ডে 100 টাকার বিনিময়ে ডেইলি বেসিসে সে একটা অস্থায়ী কর্মচারী হিসেবে ল কলেজে কাজ করে। এইটা হচ্ছে কিছু রাজনৈতিক মদতপুষ্ট লোকেদের জন্যই। কারণ এই মনোজিৎ মিশ্ররা কলেজে থাকলে পরে তৃণমূল ছাত্র পরিষদের সংগঠন আরো জোরদার হবে, মজবুত হবে। তাই জন্যই তাদের এই 100 টাকা ডেইলি বেসিসে চাকরি দিয়ে নাকি রেখে দেওয়া। এবং এই তৃণমূল কংগ্রেস, তৃণমূল ছাত্র পরিষদের ট্যাগটা আছে বলে এই জাতীয় অন্যায় করতে সাহসটা কি তারা একটু বেশি পেয়ে যাচ্ছে, কি মনে হয়? গভর্নমেন্টের পিছনে ছাপ থাকলে অবভিয়াসলি সাহসটা বেশি থাকে। এটা সব যুগেই, আমাদের ছাত্র পরিষদ করছি, আমাদের যুগেও তাই ছিল। আমি জানি আমি চর মেরলে পুলিশ কিছু বলবে না, কিন্তু আমি চর খেলে পুলিশ লাফিয়ে পড়বে। আবার যেদিন এমার্জেন্সি হলো, যেহেতু আমরা এমার্জেন্সি অপোজ করলাম, আমাদের ধরে পেটাতে পেটাতে নিয়ে চলে গেল 3 দিন জেলে। সিদ্ধার্থ রায় ছিলেন যেহেতু সঞ্জয় গান্ধীর বিরুদ্ধে, তার দৌলতে আমরা ছাড়া পেলাম। এটা ন্যাচারাল, এটা মানে এটা খারাপ সাইড, এটাই হয়ে থাকে, এটাই হয়ে থাকে। তবে পশ্চিমবঙ্গের ব্যাপার কি বলুন। হ্যাঁ বলে, তবে পশ্চিমবঙ্গে তোমরা যেমন আজকে এটা তুলছো কথা, এগুলো অন্য স্টেটে হয় না, এত আলোচনা হয় না। টেলিভিশন, ইয়েতে, সেলফোনে এটা আলোচনা হয় না, হচ্ছে। তাহলে অরুণাবদা, এটা এটা মোটামুটি ধরে নেওয়া যেতে পারে যে ক্ষমতা এক্ষেত্রে একটা অ্যাডিশনাল ফ্যাক্টর। অর্থাৎ আমি যা খুশি তাই করতে পারি, আমার মাথার উপর বড় দাদা দিদিদের হাত রয়েছে, সেটা যে দলেরই হোক। আমি মানে শুধুমাত্র পশ্চিমবঙ্গে শাসক দলের ক্ষেত্রে বলছি না, সেটা হাতরাসের কোনো ঘটনা হতে পারে, সেটা কাঠুয়া হতে পারে, সেটা বিলকিস বানুর রেপ হতে পারে। আমরা এটাও দেখেছি এই দেশের মাটিতে যে বিলকিস বানুর রেপিস্টদের মালা দিয়ে বরণ করানোর ঘটনাও আমরা দেখেছি। আমরা হাতরাসে দেখেছি যে ধর্ষিতা মেয়েটি মারা যাওয়ার পর কিভাবে এক রাতের মধ্যে উত্তরপ্রদেশের পুলিশ, হাতরাসের পুলিশ বডিটা জ্বালিয়ে দিয়েছিল, তাদের পরিবারের বাড়িটা ঘিরে ধরে। আমরা কাঠুয়ার ঘটনা দেখেছি, এই সমস্ত কিছু দেখেছি। সব জায়গাতে ক্ষমতাবানরা আমরা দেখছি, বিজেপিরও প্রচুর রয়েছে। রিসেন্ট আমরা দেখলাম যে প্রকাশ্য রাস্তায় বিজেপির একজন পদাধিকারী, তিনি তার বিভিন্ন ধরনের যৌন ক্রিয়ায় তিনি উন্মত্ত হয়ে উঠছে, সেই সমস্ত ভিডিও ভাইরাল হয়েছে। যাই হোক, তো এইখানে ক্ষমতা কি কোথাও একটা বিরাট ফ্যাক্টর হয়ে যাচ্ছে, যে আমি যা খুশি তাই করতে পারি উইদাউট কনসেন্ট, আমার মাথার ওপর হাত আছে, দাদা দিদিদের হাত আছে। ক্ষমতা থাকলে, আমি ক্ষমতায় থাকি, আমি তোমায় চর মেরে দিতে পারি একটা। পুলিশ কি করবে? ডেকে বললো আচ্ছা করবেন না। কিন্তু তুমি আমার চর মারা, আমি যদি ক্ষমতায় থাকি, তুমি ক্ষমতায় নেই, তুমি চর মারলে কিন্তু বিরাট দোষ হয়ে যায়। এটা আজ থেকে না, আমাদের আমল থেকেই।
সে কংগ্রেস আমল থেকে, মানে সিদ্ধার্থ রায় যখন মুখ্যমন্ত্রী, আবার পরে সিপিএম আমলেও তাই দেখেছি। দিস আর কমন। ক্ষমতা থাকলে অনেক কিছু অন্যায় লোকের চোখে পড়ে না, সিম্পল চোখে পড়ে না। হ্যাঁ, কি করা যাবে এটা? একটা আইনের প্রসঙ্গে আসবো। এই বিষয়টা কোথাও গিয়ে ব্যক্তিগতভাবে আমারও বুঝতে অসুবিধে হচ্ছে, আমার ধারণা অনেকে যারা দর্শকরা আছেন তাদের কাছেও এখনো বোধগম্য হয়নি। আমি একবার অভিযোগকারিনীর অভিযোগপত্রটা দেখাচ্ছি দর্শকদের উদ্দেশ্যে। এই দেখুন, এটা যদি আমি একটুখানি জুম করি তাহলে ব্যাপারটা আরো স্পষ্ট হবে। এখানে এই অভিযোগকারিনী যে বয়ানটা আমরা দেখতে পাচ্ছি, সেখানে প্রধান যে অভিযুক্ত অর্থাৎ মনোজিৎ মিশ্র, তাকে এই অভিযোগপত্রে যে দিয়ে উল্লেখ করা হচ্ছে, যে হলো মেইন অ্যাকিউজড। এটা বোঝা যাচ্ছে না, যে মানে মেইন অ্যাকিউজড হিসেবে দেখানো হচ্ছে জে, এম অ্যান্ড পি, তিনজনের মধ্যে প্রধান হলো জে অর্থাৎ মনোজিৎ মিশ্র। কোর্টে পুলিশ এটাই বলছে যে জে ইজ ইকুয়াল টু মনোজিৎ মিশ্র, কিন্তু এটা বুঝতে পারলাম না যে মনোজিৎ মিশ্র নামটার মধ্যে কোথাও জে নেই, তাকে কেন জে দিয়ে আইডেন্টিফাই করে দেখতে হবে ভিতরে অভিযোগপত্রে কি লিখেছে পুলিশ। নাম থাকলে অভিযোগপত্র হয়ে গেল, যে লিখুক ইউ লিখুক ওদের কিছু না, অভিযোগপত্র দেখতে হবে পুলিশ কি করছে, এই আর কি। না, এখানে স্পষ্ট অভিযোগপত্রে যেটা আছে খুব স্পষ্ট করে মেয়েটি বলেছে যে মেয়েটিকে এই যে অর্থাৎ অ্যাকর্ডিং টু কলকাতা পুলিশ মনোজিৎ মিশ্র তাকে প্রপোজাল দেয় এবং মেয়েটি প্রপোজাল অ্যাকসেপ্ট করে এবং তারপর একাধিকবার এই ছেলেটি জোর করে এবং শুধুমাত্র জোর করা এবং সেক্সুয়ালি তাকে হ্যারাস করা, ইন্টারকোর্স করা এবং করতে চাওয়া চেষ্টা করা মেয়েটি প্রতিরোধ করেছে। কিন্তু তারপর আরো ভয়াবহ সিচুয়েশন, যেটা এই 2-3 পাতার লেটারে আছে, যে তার ব্রিদিং প্রবলেম হয়, সেই সময় হসপিটাল নার্সিং হোমে নিয়ে যাওয়ার কথা এদের কাছেই সিক করে মেয়েটি, কারণ কি সামনে আর কেউ ছিল না, সেটাও তারা নাকচ করে দেয়। তারপর ইনহেলার চাই, যদিও ইনহেলার একজন নিয়ে আসে। যাই হোক, তো এই ভয়াবহ ঘটনা ঘটেছে যেটা অভিযোগপত্রে ডিটেলস আছে। কিন্তু এইটা একটা খটকা থেকেই যাচ্ছে যে প্রধান অভিযুক্তের নাম মনোজিৎ মিশ্র হলেও তাকে হোয়াই কলকাতা পুলিশ আইডেন্টিফাই মনোজিৎ মিশ্র বাই দ্য লেটার জে? দ্যাট ইজ দ্য মেইন কোয়েশ্চেন। সেটা পুলিশের ব্যাপার, পরে দেখবে নামটা আছে, পরে নিশ্চয়ই নামটা আছে, নামটা থাকলেই হলো। যে হিসেবে আর এম হিসেবে বলুন, আমি আইডেন্টিফাই করলাম জে ইজ অরুণাভ ঘোষ আর রাম সিং, তাহলে যেটা আইডেন্টিফিকেশন তো পরে অভিযোগপত্র করেছে পুলিশ। পুলিশ যে এটা ভুলিয়ে দেওয়ার কোনো চেষ্টা হচ্ছে না তো? না না, আগে দেওয়া হলো, পরে তো সেটাকে আইডেন্টিফাই করেছে পুলিশ, আমি যে শুনছি। একদম 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 পরে পরিষ্কার বলেছে যে জে ইজ ইকুয়াল টু মনোজিৎ মিশ্র। অতএব এই ক্ষেত্রে আর কোনো, কেন প্রথম দিকে কি হয়, অভিযোগ লেখার সময় ছেলেটার নাম হয়তো ঠিক জানে না, কিন্তু আইডেন্টিফিকেশনটা জানে, ওকে আইডেন্টিফাই করলো যে হিসেবে, যেটা করে তারপর যে মানে এই লোকটা ঢুকিয়ে দিল। আচ্ছা, এটা তাহলে অনেকটাই ক্লিয়ার হলো যে কোর্টে যখন পুলিশ আইডেন্টিফাই করছে তাহলে সেক্ষেত্রে সমস্যার কিছু নেই। আমরা একটু দুর্নীতি প্রসঙ্গে আসি। অরুণাভদা, আমরা ধারাবাহিকভাবে কোর্টের দুর্নীতি প্রসঙ্গে একাধিক এপিসোড করছি আপনার সঙ্গে, আপনি এই ব্যাপারটা ডিটেল জানেন, এটা যদি একটুখানি বলেন। এই যে সরকারি লয়ারদের যে বাড়বাড়ন্ত, সরকারি লয়ারদের যে একটা লাগাম ছাড়া ফিস, এটা তো একটা মানে লাগাম ছাড়া জায়গায় চলে যাচ্ছে। এই জায়গায় তো কোথাও লাগাম পরানো দরকার। এবং আপনি যেটা বলছিলেন অসুবিধা হচ্ছে লাগাম ছাড়া বলতে পিটিশনারের উকিলদের কোনো লাগাম ছাড়া নেই, তারা লাগাম আছে, দেবার ক্ষমতা নেই। আমাদের যেমন আমরা পিটিশনের মামলা ছাড়া সরকারের মামলা করি না, সরকারে একবার ঢুকে গেলে সেখানে ম্যানিপুলেশন হয়। এক একজন 7 কোটি 8 কোটি টাকা বিল করছে 6 মাসে, করে দিল 1 মিনিট দাঁড়ালো, হলেও পয়সা, না হলেও পয়সা, 1.5 লক্ষ টাকা করে ফি করে দিল, গভর্নমেন্ট দিচ্ছে। এবং 7 কোটি 9 কোটি 2 কোটি, বাচ্চা ছেলে 2 কোটি টাকা ফি, তো পলিটিক্যাল ব্যাকিং এ হচ্ছে সব, এবং হচ্ছে কি করা যাবে, এটা তো গভর্নমেন্টের ব্যাপার। গভর্নমেন্ট হলো এখানে মক্কেলের থেকে সে লোকটা যদি 3 কোটি টাকা ফি আদায় করতে করবে, কিন্তু উচিত না এটা, সেটা
লয়ারের উপরও নির্ভর করে। আমরা তো গভর্নমেন্টের মামলা কোনোদিন এখন অব্দি করিনি, যা করি গরিব লোকের মামলা, পিটিশন আছে, চলে যাচ্ছে। কিন্তু কেউ যদি 1 কোটি, আমি শুনলাম একজন 7 কোটি না 9 কোটি করেছে বিল, তো মমতা দিচ্ছে, ভয়ে হোক যে কেউ করে দিচ্ছে, দিলে নেবে না কেন, সেও বলছে। মমতা বন্দ্যোপাধ্যায় তার মানে সবটা জেনে বুঝেই করছেন। অনেক সময় জেনে বুঝে, দেখো জেনে বুঝে তো হচ্ছে। আরে আগে সিপিএম আমলে 10 লক্ষ টাকার ফি হলো হুলস্থুল পড়ে যেত, এখন মিনিমাম ফি 40 লক্ষ টাকা হয়ে গেছে। এমনি এলি তেলি মোহাম্মদ আলী জীবনে পিটিশনারের মামলা করেনি, মামলাকারীর হয়ে গভর্নমেন্টের দাঁড়িয়ে নাম পাশে দাঁড়ালো, মুখটা দেখালো, নাম উঠে গেল। একজন দেখলাম 60 লক্ষ টাকা বিল করেছে, 40 লাখ পেয়ে যাওয়া পাবে। এখন সবাই তাই, 40 রকমে কেউ নেই, কি করা যাবে। একজনের তো 7 কোটি টাকা বিল হয়েছে, 7 crores, তার ছেলের বোধহয় 2 কোটি টাকা শুনছি। কি করা যাবে, মমতার কানে যায় না। হ্যাঁ বলুন বলুন প্লিজ। না মমতা তো এ নিয়ে কনসার্ন না, ভয়ও পায়। কে কখন মমতার বিরুদ্ধে বলে দেবে তার নিজের লোক, ভয় পায় যে বাবা যা চাইছে দিয়ে দেবে। একটা বিল হলো 7 কোটি থেকে 9 কোটি টাকা, একটা বিল হলো, মানে দাঁড়াচ্ছে। আগে অর্ডার হলে তাও হতো, কারণ অর্ডার ছাড়ে দাঁড়ালেই, অর্ডার তো হবে একটা লিখিত, আজকে হলো না, বিল হয়ে যাচ্ছে 1.5 লাখ টাকা, 2.5 লাখ টাকা একদিনে। এটা তো মমতা জানে না, জানে কিনা জানি না, জানা উচিত এভাবে লুট হচ্ছে সরকারি সম্পত্তি। আবার একটু এই ধর্ষণ কাণ্ড প্রসঙ্গেই আসবো। দুজনের মন্তব্য, তাদের মধ্যে একজন আবার লয়ার, দুজনের মন্তব্য ভীষণ রকম ভাবে সমালোচিত হয়েছে। একজন হলেন কল্যাণ ব্যানার্জি, আরেকজন মদন মিত্র। মদন মিত্র বলেছেন যে ও লড়কি উধার কিউ গিয়া, আর যাতা তো সহেলি কে সাথ যাতা তো কুছ নেই হতা, অর্থাৎ মেয়েটি কেন ওখানে গেল, আর গেলই যখন কোনো বান্ধবীকে নিয়ে গেল না কেন। এই মন্তব্যের পর মদন মিত্র তীব্র সমালোচিত হয়েছেন এবং দলও তার থেকে দূরত্ব তৈরি করেছে। দল বলেছে এটা ব্যক্তির মত, দলের মত নয়। আর কল্যাণ ব্যানার্জি বলেছে যে এখন বন্ধু বন্ধুকে যদি ধর্ষণ করে, কলিগ কলিগকে যদি ধর্ষণ করে, তাহলে পুলিশ কি করে প্রোটেকশন দেবে। এটাও দল দূরত্ব তৈরি করেছে। দল বলেছে যে এটা ব্যক্তির মন্তব্য, দলের মন্তব্য নয়। কি বলবেন? ধর্ষণ হওয়ার পরই তো পুলিশ কামস ইনটু অ্যাকশন, পুলিশ তো তারপরেই আসে। এখন আমি কোন মেয়েকে নিয়ে গেলাম তাকে ধর্ষণ করে দিলাম, পুলিশ আগে জানবে কি করে? সেই মেয়েটি অভিযোগ করলেই ধর্ষণের অভিযোগটা নথিবদ্ধ হবে, তার টেস্ট হবে, সবকিছু দিয়ে টেস্ট হবে। তার এখন কে কোথায় গিয়ে কি করছে মুশকিল, পুলিশ জানবে কি করে যতক্ষণ অভিযোগ আসছে? অভিযোগটা মহিলাকে করতে হবে, করলে টেস্টের পর হবে। আরেকটা বিষয় অরুণাভদা, সেটা হলো রাজনৈতিক নেতা নেত্রীদের ব্যবহৃত ভাষা, মুখের ভাষা। তারা যখন পাবলিককে অ্যাড্রেস করছে তখন তাদের ভাষা দেখা যাচ্ছে লাগাম ছাড়া। আমরা কিছুদিন আগে অনুব্রত মণ্ডলের একজন পুলিশ অফিসারের সঙ্গে কথোপকথন আমরা শুনেছি। আমরা এর আগে এর বিরাট ইতিহাস আছে। আমরা অনিল বসুর মুখের ভাষা শুনেছি, মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে কি বলেছে, সেই ছোট বাবু বড় বাবু প্রসঙ্গ। আমরা বিনয় কুমার এর কথা শুনেছি, ইভেন বিমান বসুর অঙ্গভঙ্গি। রিসেন্ট অনুব্রত মণ্ডল তো বটেই। রিসেন্টলি মীনাক্ষী মুখোপাধ্যায় কুণাল ঘোষকে বরাহনন্দন বলেছেন। আমি খুব ভালোভাবে বললাম, বরাহনন্দন এই ভালোভাবে বলেনি। কি বলেছে দর্শকরা এবং আপনিও বুঝতে পারছেন। হ্যাঁ, তো এই ভাষার ব্যবহার, এটাকে কি বলবেন? এই ভাষার ব্যবহার, এই কালচারের ব্যাপার, এটা কালচার। একটা লোক জানবে। অনেকে আবার বলছে মীনাক্ষী কুণাল ঘোষকে বরাহনন্দন বলে ঠিকই করেছে। সেটা জানি না, এটা টেস্টের ব্যাপার, টেস্ট। তুমি যে পরিবেশে মানুষ হচ্ছ এটা তার পরিচয় অনেকটা দেয়, কি পরিবেশে বড় হয়েছে সেটা দেয়।
না বললেই ভালো করতো, রাগের মাথায় বলে ফেলেছে, তো ক্ষমা চাওয়া উচিত তারপরে যে ভুল করেছি ওই ভাষা ব্যবহার করে। কোথাও গিয়ে রাজনৈতিক সংস্কৃতি এবং তার সঙ্গে মানুষের রুচি কি কোথাও গিয়ে অধোগামী হচ্ছে, নাকি না, আগেও এটা তাই ছিল। চিরকালই ছিল? আগে আগে ছিল না তা নয়, আগে ছিল। সে বিমান বসু তার আগে ভাষা ব্যবহার খারাপ করেছে রাগের রাইট। মাথায়। হ্যাঁ, এটা ছিল, আগে ছিল না তা না। রাগের মাথায় বলে দিল, সামনে দর্শক থাকলে অনেক সময় স্পিকার উত্তেজিত হয়ে যায় এবং রেসপন্স পায়, মানে দর্শকদের উত্তেজিত হয়ে আজে বাজে কথা বলে, উচিত না বলা, যাই হোক। অর্ণবদা, আপনি যেটা বললেন খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট, যে এটা কি কোথাও কাইন্ড অফ প্লেইং টু দ্য গ্যালারি, অর্থাৎ আমি দর্শককে কিভাবে আরো উত্তেজিত করতে পারি বা আমার বক্তব্যকে তাদের কাছে মনোগ্রাহী করে তুলতে পারি, আমি অ্যাজ এ লিডার কিভাবে আরো পপুলার হতে পারি। এটা কি এই কারণেই হিস্টোরিক্যালি যে এটা এটা তৎসত্র একটি প্রয়োগ, এটা একটি ছোট, কারণ, হ্যাঁ এটা একটি কারণ। আর তুমি যখন রাগের মাথায়, এটা কার কথা বলে, রাসেলের কথা বা এর কথা, রাগের মাথায় যে ভাষা ব্যবহার করো সেটা বোঝায় তুমি কি পরিবেশে মানুষ হয়েছে। রাগের মাথায়, সুতরাং এটাও তার বড় হওয়ার ছবিটা দেখায়, কিভাবে বড় হয়েছে। এটা ঠিক না, এটা প্রকাশ করলে মানে বোঝা যায় তার পরিবেশটা কি ছিল বড় হবার সময়। এটা 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 ভীষণ ইন্টারেস্টিং একটা কথা বললেন, অর্থাৎ এই যে ভাষাটা ওই বক্তব্যের সময় ফ্লোতে বেরিয়ে এলো, তার মানে আমার যে আপব্রিঙ্গিং, ওই আপব্রিঙ্গিং এর মধ্যে আমার চারপাশের মানুষজন, ছোট বাবা মা ভাই বোন হ্যাঁ, পরিবেশ, তাই বললাম তো, তার মধ্যে ওই ল্যাঙ্গুয়েজটা আছে, কোথাও না কোথাও তাই সে তো। ছোটবেলায় শুনেছে বা এখনো শোনে বারবার, সেটাই ওই ফ্লোতে বেরিয়ে যাচ্ছে। কি Am I কি right? তোমার বড় হওয়ার পরিচয়টা বেরোয়, কিভাবে বড় হয়েছে, কিভাবে বড় হয়েছে। এখন আমি দেখছি অনেক সময় একজনকে গালাগাল করছে, ওর বোন তো এই করতো। আর তুমি গালাগাল করছো ওই লিডারটাকে, ওর বোন কি করতো, মা কি করতো, হাউ 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 আর ইউ কনসার্ন। এটা এখন খুব কমন হয়ে গেছে, এবং ভদ্রলোকের সমাজেও। ও কি করতো, ওর বাবা তো মাল খেত। ওকে দাও, ওকে দিয়ে বলো, ওকে দিয়ে বলো যা বলার। অরুণামদা, আমরা অনেকটা শেষের দিকেই চলে এসেছি। পরপর আমরা বেশ কিছু ঘটনা দেখলাম। এক তো যেটা আমরা আলোচনা করছিলাম, আরজিকর আমরা দেখলাম, আমরা রিসেন্ট এই ল কলেজের ঘটনা দেখলাম, এর মাঝেও প্রচুর ধর্ষণের ঘটনা ঘটেছে, হয়তো প্রত্যন্ত অঞ্চলে ঘটেছে, হয়তো ঝাড়গ্রামে হয়েছে, হয়তো সুন্দরবনের কোথাও হয়েছে, যে সমস্ত হয়তো লাইমলাইটেই আসেনি। শুধুই বা হ্যাঁ, পশ্চিমবঙ্গ কেন, আমরা আলোচনা করছিলাম উত্তরপ্রদেশে আরো ভয়াবহ অবস্থা, আমরা আলোচনা করছিলাম উত্তরাখণ্ডের, আমরা আলোচনা করছিলাম গুজরাটের, সেখানে আরো ভয়াবহ অবস্থা, আমরা বিলকিস বানু, হাতরাস, কাঠুয়া এই সমস্ত ঘটনা দেখেছি। এই সমস্ত কিছুর পরেও যারা যেখানে শাসক, সেই শাসকের কোনো বদল ঘটছে না। তার মানে কোথাও গিয়ে কি একটা ভয়ানক রকম ভাবে বিরোধী স্পেসটা শূন্য, নাকি শাসকের মানুষের কাছে যে রিচ করার ক্ষমতা, সেটা বিরোধীদের রিচ করার নেই। ক্ষমতাটা অনেক কম, কি মনে হয়? আসল ব্যাপারটা দাঁড়াচ্ছে, ধরো পশ্চিমবঙ্গে 10 কোটি লোক আছে, তার মধ্যে 3টে ধর্ষণ হলো, সেটা 9 কোটি লোকের কাছেও পৌঁছয় না। আর পৌঁছলে হলো হয়েছে হয়েছে, কি আছে। আমার বাড়ির সামনে তো হয়নি, সুতরাং ক্যারি করে না, ইমোশনটা ক্যারি করে না। তাই জন্য যার যত বেশি রিচ টু দি পিপল, লোকের কাছে যে যেতে পারবে তার ভোট হচ্ছে, যে পৌঁছতে পারছে না তার ভোট হবে না। একটা প্রশ্ন উঠছে যে এই কলেজে, ল কলেজে ধর্ষণের পর এই প্রশ্নটা আরো জোরালো হয়েছে, দীর্ঘদিন কলেজে কলেজে নির্বাচন বন্ধ, এর ফলে কলেজে কলেজে যে ইউনিয়ন, সেই ইউনিয়নটা নেই। এটা বিশেষ করে এসএফআই এর দাবি যে নির্বাচন হওয়া প্রয়োজন। আপনার কি মনে হয়? নির্বাচন একদম একদম। আপনার কি নির্বাচন হলে বোঝা যাবে আমি কোথায় দাঁড়িয়ে,
নির্বাচন না হলে বুঝবে কি করে? তো এখন সিলেক্টেড কমিটি হচ্ছে, যা পাচ্ছে, যার রং বেশি। গভর্নমেন্ট মানে লোকাল পুলিশ থানা হোল্ড, সে পুলিশ থানা মানে কলেজের প্রিন্সিপালও ভয় পায় কখন কিভাবে ফাঁসিয়ে দেয়। ঠিক আছে বাবা, ওরা যা বলছে ওদের ইউনিয়নটা দিয়ে দাও। তো সেখান থেকেই ঝামেলার উৎপত্তি। এবং রাজনৈতিক যার ক্ষমতা বেশি রুলিং পার্টির মধ্যে, সেই ক্ষমতায় আসে ইউনিয়নের, ভোটের ব্যাপার নেই। শেষ প্রশ্ন করব, ধর্ষণের মতো এই আমি জাতীয় একটা ঘটনা বলি, প্রেসিডেন্সি কলেজের ঘটনা। তখন 31টা সিট ছিল। তো এখানে তো ম্যানিপুলেশন, ক্যালকুলেশনের ব্যাপার। আমাদের তখন খুব খারাপ অবস্থা, ক্ষমতা থেকে চলে গেছে, কিচ্ছু নেই। হ্যাঁ, কিচ্ছু নেই ক্ষমতা। তো আমি 31টা সিটের মধ্যে 16টা দিলাম। তো নকশাল, সিপিএম নকশাল, তারা তো ভীষণ আনন্দ, রাগ ঢোল পিটিয়ে হইয়ে হইয়ে করে। আমি 16 জনকে বলেছিলাম যে ধরো 5 জন আছে একটা ক্লাসে, যে হাইস্ট পাবে সেই ইলেক্টেড হবে, তারপর যে 3 জন হলো হলো। আমি ক্যালকুলেট করে দেখলাম যে আমি 16টায় বেরিয়ে যাবো, যে একটা করে জেতাতে পারি। অসুবিধা হলো আমাদের সুগত মার্জিত খুব ভালো গান গায়, দেখবে ইকোনমিক্স এর ছিল। হ্যাঁ, সে বললো আমি জিতে যাবো, চিন্তা করো না। দেখ তুই বল। আমি ঠিক 16টা ক্যান্ডিডেট দিলাম, কারণ 5-এ 5খানা ভোট হচ্ছে হয়তো ক্লাসে, যে ডিভিশন হয়ে যাচ্ছে। তো একজনের কাছে যেটা ম্যাক্সিমাম ভোট পেলো, 16টায় আমি 15টা জিতলাম, একটা হেরে গেলাম সুগত মার্জিদের ফর ইজ ওভার কনফিডেন্স। এগুলো চলে আসে, এটা ট্যাকটিক্যাল ব্যাপার, যে যে কলেজে আছে চলে আসে। তবে নির্বাচনটা হলে বোঝা যায় কার কি মানে পপুলারিটি। কিন্তু তৃণমূল কংগ্রেস নির্বাচন বন্ধ করে রেখেছে এই যুক্তিতে যে কলেজে কলেজে নির্বাচন মানেই হানাহানি হবে, রক্তক্ষয় হবে, তাতে আবার শাসকেরই ঘাড়ে দোষটা চাপবে। সেই কারণে বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস কোনো ধরনের নির্বাচনে যেতে চাইছে না, মানে কলেজগুলো। না না, তার মানে সেটা তো ফেলিওর অফ দি গভর্নমেন্ট। গভর্নমেন্ট ল অ্যান্ড অর্ডার মেনটেন করতে পারবে না কলেজের নির্বাচন হলে, সেটা তার মানে দাঁড়ায়। অথবা দাঁড়ালে হেরে যাব, কি দরকার বাবা ইলেকশন। এবং তাতে ব্যাড এলিমেন্ট তৃণমূলে ঢুকছে ভয়ানক ভাবে। কলেজে তো ইলেকশনের লোকের কাছে পপুলার হবার ব্যাপার নেই, পয়সা খরচা করব, ইলেকশনের ফান্ড ইউজ করব, আমি পপুলার হব, এটা হয়ে যাচ্ছে। তবে ইলেকশন হলে তৃণমূলের জেতা মুশকিল, যদি ঠিকঠাক ইলেকশন হয়। তবে বিরোধী পক্ষের অসুবিধা আছে, তারা পৌঁছতে পারবে না, ভয় দাঁড়াবে না, ভয় দাঁড়াবে না, একতরফা হয়ে যাবে ইলেকশন। আপনি কোথায় জেতা মুশকিল, মানে কলেজগুলোতে তৃণমূল ছাত্র পরিষদে জেতা মুশকিল আছে বলছেন? হ্যাঁ, দেখো, যে কোনো ভাবেই তুমি যদি কন্ট্যাক্ট না রাখো পাবলিকের সঙ্গে, তাহলে তোমার জেতা মুশকিল। তৃণমূলের হয়েছে কি, কন্ট্যাক্ট তো ব্যাপার নেই, ক্ষমতা। ইলেকশন তো হচ্ছেই না, আমার ক্ষমতা আছে, প্রিন্সিপাল আমায় প্রেসিডেন্ট করলো, সেক্রেটারি করলো, এই করে দিল। ইলেকশন তো ক্ষমতার, মানে এখানে পিওরলি গভর্নমেন্টের যে ক্ষমতা, তার পিছনে কলেজ কর্তৃপক্ষ সেই জিতছে, এইটা আর কি। তাহলে কি কোথাও হেরে যাওয়ার ভয়ে তৃণমূল কংগ্রেস নির্বাচন করছে না কলেজগুলোতে, এটা আপনার মনে হয়? হ্যাঁ, অনেকটা তাই, অনেকটা তাই। গোপন ব্যালট হলে হেরে যাও, সেটা আছে। অরুণাবদার, শেষ প্রশ্ন করব, ধর্ষণ মুক্ত সমাজ হয়তো আমরা পাবো না, কিন্তু খানিকটা সিভিলাইজেশনের দিকে এগোনো, কলকাতা শহর তার পার্শ্ববর্তী অঞ্চলে অন্ততপক্ষে যাতে মেয়েরা একটু নিরাপদে চলাফেরা করতে পারে, তার কর্মক্ষেত্রে যেতে পারে, স্কুল কলেজগুলোয় যেতে পারে, এইটুকু চাহিদা তো সাধারণ মানুষ করতেই পারে। সেই জায়গা থেকে কি বলবেন, মানে ধর্ষণ যখন হয়, there is no solution সেই সেন্সে। আমি যদি মনে করি একটা মেয়েকে ধর্ষণ করে, আমার সঙ্গে তার সখ্যতা আছে, পুলিশ কি করে জানবে? ধর্ষণ হওয়ার পরই পুলিশ জানে, তার আগে তো জানতে পারছে না। এই জায়গাটা যদি কঠিন শাস্তি দেওয়া হয়, তাহলে হয়তো কিছুটা রোধ হয়। তবে যেভাবে ধর্ষণ হচ্ছে, 10 কোটি লোক, 5টা 6টা 10টা, কিন্তু গোপনে হয়ে যাচ্ছে, এবং সেখানে পুলিশ জানারও অসুবিধে। পুলিশকে জানানো উচিত। যখনই পুলিশ এটা এক্সাম্পলারি পানিশমেন্ট দেবে, 1 মাসের মধ্যে 2 মাসের মধ্যে বিচার করে 10 বছর জেল করে দিল, তখনই লোকে 5 বার চিন্তা করবে।
আরেকটা ভয়ানক কথা অনেক নেতৃত্ব বলেছে যে ধর্ষকদের দেখলেই শুট আউট করে দাও। এটা তো সম্পূর্ণ আনপার্লামেন্টারি কথা। ভারতবর্ষের আনপার্লামেন্টারি না, হয় না। বুঝবো কি করে? আমি একটা মেয়ে, আমি একটা মহিলা, আমি একটা পুরুষকে চাই বা পেলাম না, বা তার উপর রাগ আছে, আমি বললাম আমায় রেপ করেছে। আরে রেপ তো প্রমাণ করতে হবে, রেপটা প্রমাণ করতে হবে ফিজিক্যাল টেস্টে, সেখানে বীর্য পাওয়া গেল কিনা, কার কেন, এটা কোথায় হচ্ছে? হচ্ছে না তো। আর আমাদের সমাজ এমন যে মেয়েটা সত্যি রেপ হয়েছে সে বলবে না, আমার তো বিয়ে হবে না তারপর, এই জায়গাটাও আছে। রাইট। অর্থাৎ আপনি যেটা বললেন যে আমাদের সোসাইটি কিন্তু এখন একটা ভয়ানক জায়গায় মেয়েদের রেখেছে, যে একটি মেয়ের হয়তো তার উপর ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়েছে, তার উপর ধর্ষণের মতো এইরকম ভয়াবহ ঘটনা ঘটেছে, তারপর অনেক ক্ষেত্রে সে হয়তো বলতে পারছে না প্রকাশ্যে, সেটা পুলিশ কমপ্লেন করতে পারছে না, কারণ তার ফিউচারে যে সমস্ত কনসিকোয়েন্সেস ফেস করতে হবে সেটা হয়তো আরো ভয়াবহ। কিন্তু এই জায়গা থেকে আপনার একটুখানি, হ্যাঁ বলুন। ওটা একটা রসের আলোচনার বস্তু হবে, এই মেয়েটা হয়েছে, ভয় বলতে পারে না, সেটা তো আছেই। ঠিক। হোয়াট ইজ ইউর লাস্ট ওয়ার্ড অরুণাভদা, কি বলবেন শেষ, কি বলবেন? কিসের ওপর? কিসের ওপর? আমাদের এই মুহূর্তে সমাজ এবং রাজনীতি যে অবস্থায় দাঁড়িয়ে, যে জায়গায় দাঁড়িয়ে, কি বলবেন? হোয়াট ইজ ইউর লাস্ট ওয়ার্ড? প্রথমত অসুবিধা হচ্ছে রাজনীতির ব্যাপারে নিকৃষ্ট মানের লোকেরা আমরা ঢুকেছি, আমাকে নিজেকে নিয়েই বলছি। আমি যাদের সঙ্গে রাজনীতি করছি প্রেসিডেন্সি কলেজে, হ্যাঁ, জেএনইউ হেড হয়েছে কেউ, রাজীব গান্ধী ইউনিভার্সিটি নাকি ওই দিল্লিতে, রুদ্রাংশু মুখার্জি হেড হয়েছে, অনুপ সিনহা বন্ধন ব্যাংকের চিফ অ্যাডভাইসার হয়েছে, হ্যাঁ একাধিক লোক আছে, কজনকে বলবো। হ্যাঁ, তো আমি তো নিজে দেখেছি যে আমি সব নিকৃষ্ট মানের লোক ছিলাম, কারণ আমি হয়ে গেছি ইন্টেলেকচুয়াল, বুঝে নাও সমাজ কোথায় গেছে। যুক্তির ব্যাপারটা চলে গেছে, পড়াশোনার ব্যাপারটা ছেলে মেয়েদের মধ্যে চলে গেছে। হ্যাঁ, আমার মনে আছে আমার যারা অনুপ সিনহা ছিলেন, খুব পড়াশোনায় দুর্ধর্ষ, ফার্স্ট ক্লাস ফার্স্ট হলো, রুদ্রাংশু মুখার্জি ছিল, নেপচুন সিমা ছিল এখন আমেরিকায়, তারা বলে এই বেটা তুই বেটা একটা অশিক্ষিত, যা বই নিয়ে এটা কিনে। তো আমি হিস্ট্রি অফ দি রাশিয়ান রেভলিউশনটা কিনা আনলাম, আমি তো বেসিক্যালি ইডিয়েট, পড়ে চলে বললাম যে এটা তো কুদেটা হয়েছে, রাশিয়ান জারকে মেরে দিয়েছে 10-12 জন, এটা তো বিপ্লব সংগঠিত করে শোনানো হয়নি। তখন বুঝার ইডিয়েটটা তো জায়গাটা ধরেছে ভালো, একদম ইডিয়েট তখন, আমি কিছু জানি না। তখন এই যে প্রশ্নগুলো এদের সঙ্গে মিশেছি, দেখেছি এরা কি লেভেলের লোক। হ্যাঁ, তো আর কি করা যাবে। অরিন্দম সিনহা বলে একজন ছিল, সে এখন হাওয়াই ইউনিভার্সিটির কোথায় চ্যান্সেলার, প্রত্যেকেই আছে সেরকম, রুদ্রাংশু মুখার্জি ছিল, অনুপ সিনহা, এরা ছিল। এমনকি আমি বলি সৌগত রায়, ও কিন্তু ব্যাংকিং পরীক্ষায় ফার্স্ট হয়েছিল জানো তো, তখন মাথাটা খারাপ হয়ে, হ্যাঁ, আমাদের সিনিয়র, ওর ভাই হলো সমক রায়, ওদের পরিবারটাই দুর্ধর্ষ পড়াশোনায় ছিল, পড়াশোনায় মাথাটা পরিষ্কার, তথাগত রায়, সৌগত রায়, তারপরে গৌতম রায়, সমক রায়, আমি দেখেছি এদের। এখন সৌগতটা একটু ঢিলা হয়ে গেছে, তো অসাধারণ পড়াশোনায় ছিল, ব্যাংকিং পরীক্ষায় ফার্স্ট হয়েছিলেন এন্ট্রান্সে, এটা কেউ বলে না, ও নিজেই বলে গেছে। ঠিক আছে, আমরা অনেকগুলো বিষয় আলোচনা করলাম আজকে অরুণাভদা। আমরা এই পরের পর ঘটে যাওয়া ধর্ষণ নিয়ে, দুর্নীতি নিয়ে আমরা আলোচনা করলাম, হাইকোর্ট বিষয়, এবং খানিকটা আমরা উত্তরণের পথও খুঁজলাম। অরুণাভদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আবারও আমরা ফিরে আসবো এইরকমই কোনো আলোচনায়, এবং আপনাদের প্রত্যেকের চোখ থাকুক রায় বাহাদুর। আজ এই পর্যন্ত, সবাইকে শুভরাত্রি, অসংখ্য